অসহযোগ আন্দোলনের শুরুটা হলো ঠিক এভাবে। আর আন্দোলনের শুরুতেই ঘোষিত হলো দুই ধরনের কর্মসূচি, ইতিবাচক বা গঠনমূলক এবং নেতিবাচক বা ধ্বংসাত্মক। নেতিবাচক কর্মসূচির মধ্যে ছিল সরকারি খেতাব বা পদক প্রত্যার্পণ, সরকারি স্কুল, কলেজ, আদালত এবং বিদেশি কাপড় বয়কট প্রভৃতি। অন্যদিকে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিল্পের প্রসার, সালিসি বোর্ড গঠন, চরকা ও খাদির ব্যাপক প্রচলন, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা, এসবই ছিল গঠনমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত। কালক্রমে অসহযোগ আন্দোলন নতুন উদ্যম নিয়ে ছড়িয়ে পড়ল ভারতের নানা প্রান্তে। 1921 খ্রিস্টাব্দের জানুয়ারিতে মোহাম্মদ আলী, শওকত আলী প্রমুখকে সঙ্গে নিয়ে ভারতের প্রথম জাতীয় আন্দোলনের স্তরে উন্নীত হয়। জাতীয় এই আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ঠিক কেমন ছিল, প্রথমেই বলবো সেই প্রসঙ্গে। 1921 খ্রিস্টাব্দেই প্রায় 90,000 শিক্ষার্থী বিদ্যালয় বয়কট করে আন্দোলনে অংশ নেয়। এখানে বলে রাখি, বয়কট কর্মসূচিতে প্রথম স্থান গ্রহণ করেছিল বাংলা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলার সংগ্রামী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বাংলার ছাত্র সমাজ, আমি তোমাদের নমস্কার করি। তবে শুধু বয়কটই নয়, গড়ে তোলা হয়েছিল 800টি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানও, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রভৃতি। ছাত্রদের পর এবার আসবো আইনজীবীদের প্রসঙ্গে। এই সময় বহু ভারতীয় আইনজীবী সরকারি আদালত বর্জন করে আন্দোলনকে দিয়েছিলেন অন্য এক মাত্রা। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, সৈফুদ্দিন কিচলুর মতো বিশিষ্ট আইনজীবীরা তাদের পেশা ছেড়ে আন্দোলনে যোগ দিতে এগিয়ে আসেন। অন্যদিকে শ্রমিক শ্রেণীও এই আন্দোলনে বেশ স্বতঃস্ফূর্ত ভূমিকা নিয়েছিল। রেলপথ, ডাক বিভাগ ও বন্দরে তাদের সক্রিয়তা ছিল লক্ষণীয়। 1922 খ্রিস্টাব্দে প্রায় 800টি শ্রমিক ধর্মঘট সংঘটিত হওয়ার উল্লেখ মেলে। আর এক্ষেত্রে আসামের চা বাগিচা শ্রমিকদের অংশগ্রহণ ছিল বেশ উল্লেখযোগ্য। এছাড়াও সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা গিয়েছিল সুরমা উপত্যকার চা বাগানগুলিতে। তবে জানো তো, কৃষক সম্প্রদায়ের ক্ষেত্রে পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আসলে প্রথম দিকে অসহযোগ আন্দোলনের সঙ্গে কৃষক সম্প্রদায়কে যুক্ত করার পক্ষপাতী ছিলেন না কংগ্রেস বা গান্ধীজি কেউই। এমনকি আন্দোলনের কর্মসূচিতেও ছিল না কৃষি সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ। তবে তা সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে অসহযোগ আন্দোলনে কৃষকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের নজির মেলে।
1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে সংগঠিত হয় কৃষক আন্দোলন। অন্যদিকে 1921 খ্রিস্টাব্দে মালাবারে সংঘটিত হয় জমিদার শ্রেণীর বিরুদ্ধে কৃষক সম্প্রদায়ের বিদ্রোহ, যা পরিচিত মোপলার কৃষক বিদ্রোহ নামে। এই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন আলী মুসালিয়ার, মাধব নায়ার, গোপাল মেনন এবং ইয়াকুব হাসান। এগুলি ছাড়াও এই সময়কালে আরও অন্যান্য যে সকল কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল, চলো একবার সেইগুলির দিকে চোখ বুলিয়ে নিই। ছাত্র, শ্রমিক, কৃষকের সঙ্গে সঙ্গে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আন্দোলনমুখী হয়েছিলেন ভারতীয় উপজাতীয় মানুষেরাও। হুমায়ুন গাড়োয়াল অঞ্চল, মেদিনীপুরের জঙ্গলমহল, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি এলাকার পাহাড়ি মানুষ, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতীয় মানুষেরা গান্ধীজির অলৌকিক শক্তিতে বিশ্বাস করে আন্দোলনে সামিল হন। আন্দোলনে অংশ নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না নারীরাও। পর্দার আড়াল ছেড়ে বেরিয়ে পিকেটিং, শোভাযাত্রা, চরকা কাটা এইরূপ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। এক্ষেত্রে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁরা হলেন সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, নেলি সেনগুপ্ত, জ্যোতির্ময়ী গাঙ্গুলি প্রমুখ। অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, নারী কর্ম মন্দির প্রভৃতি নারী সংগঠনগুলি তাদের সদস্যদের আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ বা প্রিন্স অফ ওয়েলস ভারতে পদার্পণ করলে ছাত্র, শ্রমিক, কৃষকের সঙ্গে হাজার হাজার নারীও পালন করে সর্বাত্মক হরতাল। যে বয়কট আন্দোলন বা হরতাল উত্তাল করে তুলেছিল সারা ভারতকে 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে। আন্দোলনের এরূপ ব্যাপকতা সরকারকে বেশ চিন্তিত করে তোলে। ফলস্বরূপ আন্দোলন প্রতিরোধে ব্রিটিশ সরকার আশ্রয় নেয় তীব্র দমন পীড়নের। জনসভা সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা থাকে কংগ্রেস সেবাদল ও খিলাফত স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যালয়েও। কারারুদ্ধ করা হয় চিত্তরঞ্জন দাস, তাঁর স্ত্রী বাসন্তী দেবী, বোন উর্মিলা দেবী সহ বহু তাবড় তাবড় নেতা নেত্রী এবং হাজার হাজার সত্যাগ্রহীকে। এ প্রসঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেন, সারা দেশই আজ কারাগারে পরিণত হয়েছে। আজ গারদের ভেতরে যাওয়া আর ঘরে থাকা একই ব্যাপার। ব্রিটিশ সরকারের এইরূপ দমন নীতির প্রতিবাদে 1921 ফেব্রুয়ারি মাসে গান্ধীজি এক চিঠি লিখে বড়লাটকে বলেন যে রাজবন্দীদের মুক্তি এবং দমন নীতি বন্ধ না করলে তিনি গণ আইন অমান্যের ডাক দিতে বাধ্য হবেন।
সরকার গান্ধীজির দাবি মানতে অস্বীকার করলে প্রতিবাদে তিনি সুরাট জেলার বারদৌলি তালুকে শান্তিপূর্ণভাবে গণ আইন অমান্য করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে ঘটে গেল এমন এক ঘটনা যা অচিরেই ছন্দপতন ঘটালো অসহযোগ আন্দোলনের গতিতে। কি এমন ঘটেছিল এবার বলবো সেই বিষয়ে। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে সংঘটিত হচ্ছিল এক শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিল। অকস্মাৎ সেই মিছিলের উপর পুলিশ গুলি চালালে একদল উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় 22 জন পুলিশকর্মী। ইতিহাসে এই ঘটনা পরিচিত চৌরি চৌরার ঘটনা নামে। জনতার এরূপ হিংসাত্মক আচরণ মর্মাহত করে গান্ধীজিকে। তিনি সিদ্ধান্ত নেন আন্দোলন প্রত্যাহারের। 1921-এর 12ই ফেব্রুয়ারি বারদৌলিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় তার এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। কিন্তু পরের মাসেই গান্ধীজিকে কারারুদ্ধ করা হলে আন্দোলন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। গান্ধীজির এইরূপ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেশবাসীর কাছে ছিল চরম আকস্মিক এবং অপ্রত্যাশিত। তাঁর এই সিদ্ধান্তকে সমালোচনার দৃষ্টিতে দেখেছেন তৎকালীন বহু গণ্যমান্য ব্যক্তিরা। যেমন সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্ত প্রত্যাহারকে জাতীয় বিপর্যয়ের সমতুল্য বলেছেন। অন্যদিকে মতিলাল নেহেরুর ভাষায়, ভারতের একটি অংশে কিছু মানুষের ভুলের জন্য দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনকে শাস্তি দেওয়া অর্থহীন। আবার লালা লাজপত রায় এ প্রসঙ্গে বলেন, আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম। তবে শুধু সমালোচনাই নয়, বেশ কিছু ঐতিহাসিক কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন গান্ধীজির এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তকে। ডক্টর সুমিত সরকারের মতে গান্ধীজি বিশেষ ধরনের নিয়ন্ত্রিত গণ আন্দোলন চেয়েছিলেন। শ্রেণী সংগ্রাম বা সমাজ বিপ্লবে তার কোনো আগ্রহ ছিল না। অন্যদিকে অধ্যাপক আদিত্য মুখার্জির মতে 1921-এর দ্বিতীয়ার্ধে দেশের বহু অংশে আন্দোলনের শৈথিল্য স্পষ্ট হয়েছিল। দীর্ঘকাল বয়কট আন্দোলন চালানো শিক্ষার্থী, আইনজীবী বা ব্যবসায়ীদের ভবিষ্যৎ জীবন বা রুজি রোজগারের বিচারে অবাস্তব ছিল। তাই আন্দোলন প্রত্যাহারের অর্থ বিশ্বাসঘাতকতা নয়, তা রণনীতির অপরিহার্য অংশ। কথায় কথায় চলে এলাম আলোচনার শেষ পর্বে। এবার আলোচনার গুরুত্ব প্রসঙ্গে কয়েকটি কথা না বললেই নয়। অহিংস অসহযোগ আন্দোলন চলাকালে এবং তার পরেও বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনটির সফলতার দ্বার রুদ্ধ হলেও একথা স্বীকার করতেই হবে যে এটি প্রথম এমন আন্দোলন যাতে দেশের সর্বস্তরের মানুষ যোগদান করেছিল স্বতঃস্ফূর্তভাবে। আসলে এর মাধ্যমেই হতাশা কাটিয়ে নৈতিক বলে বলীয়ান হয়ে উঠেছিল সাধারণ জনগণ। কালক্রমে রাজনৈতিক দল হিসেবে জাতীয় কংগ্রেস হয়ে উঠেছিল বেশ গুরুত্বপূর্ণ। আর শুধু কি তাই,
খাদি ও কুটির শিল্পের বিকাশ এদেশের অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরিতেও বেশ সাহায্য করেছিল। দীর্ঘদিনের জড়তা, গৃহবন্দী দশা ত্যাগ করে আন্দোলনে যোগদান করেছিল তৎকালীন নারী সমাজ, যা ভারতের ইতিহাসে নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা। এক কথায় এই আন্দোলন সমস্ত দিক থেকে প্রশস্ত করেছিল জাতীয় জাগরণের পথ এবং ভারতীয়দের সামনে প্রস্তুত করে দিয়েছিল স্বাধীনতা আন্দোলনের ভিত্তিপ্রস্তর।